হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। আমি সঙ্গে রয়েছি সুদাম। আজকে আলোচনা করব বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে মানে যেসব কাজকর্ম করে চলছে সেই কাজকর্মের জন্য কিন্তু বাংলাদেশকে ভুগতে হচ্ছে প্রচুর পরিমাণের এবং ভবিষ্যতে ভুগতে হবে। এই কারণে ভুগতে হবে, তার জন্য আমি 100% দিতে পারি যে ভুগতে হবে বাংলাদেশকে। সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে, বাংলাদেশ আরেকটা বাজে কাজ করে ফেলেছে, যেটা কিন্তু সে ৫০ বছরও করতে পারেনি। সে ৫০ বছরে যেই কাজটা করতে পারেনি সেই কাজটা আবার কিন্তু এখন গিয়ে করে ফেলেছে। এবার অনেকে বলবেন কি কাজ করে ফেলেছে? বাংলাদেশ তো এমন উল্টাপাল্টা কাজ করতেই থাকে। নতুন ইউনূস গভর্নমেন্ট এসেছে, সেক্ষেত্রে আরো বাজে কাজ হবে। দেখুন, বাংলাদেশ যেই কাজটা করেছে সেটা হচ্ছে পাকিস্তানের একটা শিপ চট্টগ্রামে যেই বন্দর রয়েছে সেই বন্দরে এন্ট্রি নিয়েছে। ওকে? আপনারা ডাইরেক্ট খবরটা দেখতে পাবেন। জাস্ট a মিনিট, আমি এটাকে স্লাইডটাকে চালু করে দিই। ওকে? একটা শিপমেন্ট, ওকে? শিপ যে কিন্তু এন্ট্রি করেছে, কোথায় এন্ট্রি করেছে? সে এন্ট্রি করেছে বাংলাদেশের মধ্যে। এবার অনেকে বলবে বাংলাদেশের বন্দরে এন্ট্রি করেছে তো সেটা আবার কত বড় ব্যাপার হয়ে গেছে। দেখুন, ব্যাপারটা বড় নয়। ব্যাপারটা এই জন্য বড় যে সেটা হচ্ছে পাকিস্তানের শিপ। আর পাকিস্তানের শিপের সাথে বেসিক্যালি যে আপনাদেরকে কার্গো শিপ যেটাকে বলে থাকে, যেটা মালপত্র নিয়ে থাকে। এর চেয়েও বড় ব্যাপার যেটা রয়েছে আমাদের যে মণিপুর এলাকা, যেটা হচ্ছে উত্তর-পূর্ব ভারত রয়েছে, যেখানে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বাকি জায়গাগুলো রয়েছে, ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, যেখানে কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে রয়েছে। এখন ভারত সরকার একটা মনে ভাবছে যে এখানে এইটার দ্বারা যাতে কোনোভাবে কিন্তু স্মাগলিং যাতে না হয়। কেন এরকম কথা বলছি? দেখুন, একটু আমরা ইতিহাসে যাই। ১৯৭১ সালের আগে পাকিস্তান কাদের অন্তর্গত ছিল? পাকিস্তানের অন্তর্গত কে ছিল? বাংলাদেশ ছিল। বাংলাদেশ পুরোপুরিভাবে পাকিস্তানের কোকের মধ্যে ছিল, অর্থাৎ পেটের মধ্যে ছিল। ১৯৭১ সালে ইন্ডিয়া গিয়ে সেখানে অপারেশন করে। অপারেশন করে সেখান থেকে কাকে বের করে নিয়ে আসে? বাংলাদেশকে বের করে নিয়ে আসে। বাংলাদেশ বলে একজনের জন্ম হয়। ওকে? তারপরে হচ্ছে খেলা পরিবর্তন হয়। বাংলাদেশ খুব খুশি হয়। ইন্ডিয়া লয়াল হয়ে যায়। कुछ भी हो লয়াল रहना पड़ेगा। ওকে? সে লয়াল হওয়ার থেকে শুরু করে কিন্তু এতদিন পর্যন্ত লয়াল ছিল। এই বছর গিয়ে কিন্তু কি হয়েছে? তক্তাপলট হয়েছে। এবং সেখান থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা হয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এসেই বলেছে কি করব আমরা? পাকিস্তানের থেকে অস্ত্র-শস্ত্র কিনবো। আমাদের ডিফেন্স ইকুইপমেন্ট মজবুত করতে হবে। তারই একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি যে এখন পাকিস্তানের সাথে সম্পর্ক এই কারণে ভালো করছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কংগ্রাচুলেশন জানিয়েছিল শাহবাজ শরীফ। যখন তিনি কি করেছিল? এন্ট্রি মেরেছিল। সরকারে এন্ট্রি মেরেছিল অন্তর্বর্তী সরকারের। আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছে যে আগামী ৪ বছরের জন্য কিন্তু তিনি কনফার্ম সেখানে থাকবেন। অর্থাৎ তারপর থেকে তিনি সরছেন না ৪ বছর আগে। খুব সুন্দর খেলা চলছে। এবার খেলা চলার মধ্যে একটা সবচেয়ে বড় ঘটনা যেটা রয়েছে যে কার্গো শিপটা কোথায় চলে এসেছে? চট্টগ্রামে চলে এসেছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এই জন্য ভালো যে চট্টগ্রাম যে বন্দরটা রয়েছে এটা চায়না নিতে চেয়েছিল। কিন্তু ভারত বুঝিয়েছিল যে দেখুন, আপনারা যদি এটা নিতে চান, শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছিল দেখেছেন তো? শ্রীলঙ্কার মধ্যে যে হামানটোটা পোর্টটা ছিল সেই পোর্টটা কিন্তু পুরোপুরিভাবে চায়না ৯৯ বছরে লিজে নিয়ে নিয়েছে। এমন যাতে না হয় চট্টগ্রাম এয়ারপোর্ট, চট্টগ্রাম বন্দরটা যে রয়েছে, নট এয়ারপোর্ট, বন্দর, জলজ বন্দর। সেই বন্দরটা যদি আপনারা চায়নাকে দেন, ভবিষ্যতে কিন্তু চায়না কিন্তু সেটাও নিয়ে নিতে পারে ৯৯ বছরের জন্য। বন্দর আপনার থাকবে, ইউজ করবে চায়না। তাই না? তো সেখানে শেখ হাসিনা বলেছিল যে না আমরা দিব না এটা চায়নাকে। ওকে? এখন কি ঘটনা ঘটেছে? পাকিস্তান সেখানে এন্ট্রি মেরেছে। দেখুন, মাথারবাড়ি বলে একটা পোর্ট ছিল, সেই পোর্টটাও ভারতকে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই পোর্টটা এখনো পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি। কারণ শেখ হাসিনা এখন নেই। ওকে? খুব ভালো কথা। চট্টগ্রাম পোর্টটা আমাদের এর জন্য জরুরি, কারণ আমাদের যে ল্যান্ডলক কান্ট্রি গুলো রয়েছে, ল্যান্ডলক কান্ট্রি বলছি, ল্যান্ডলক রাজ্যগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ মিজোরাম, ওকে? ঠান্ডা প্রচুর পড়ে গিয়েছে। আপনাদের ওখানে কি ঠান্ডা পড়েছে? এদিকে তো প্রচন্ড ঠান্ডা। ভিডিও বানানো মুশকিল হয়ে যাচ্ছে। ওকে? তো মেইন কথায় আসি। মেইন কথাতে ফিরে আসি। কাম ব্যাক। ওকে? দেখুন, যেই ঘটনাটা ঘটার কথা বলছি আমি, সেই ঘটনাটা হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে বাংলাদেশের যে চট্টগ্রাম যে বন্দরটা রয়েছে, সেই বন্দরটাকে বেসিক্যালি ইউজ করতো ইন্ডিয়া। আমাদের নর্থ ইস্ট যেগুলা জায়গা রয়েছে সেখানে জিনিসপত্র আনতে গেলে আমরা কোন যে বন্দরটাকে ইউজ করতাম? চট্টগ্রাম। কারণ যদি চট্টগ্রাম বন্দর যদি আমরা ইউজ করতে না পারি, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে কলকাতা বন্দর। আর কলকাতা বন্দরটা অনেকটা ঘুরে যেতে হবে। ওকে? কলকাতা থেকে হয়ে পুরো পশ্চিমবঙ্গ হয়ে শিলিগুড়ি হয়ে আসাম হয়ে তারপরে ঢুকতে হবে। এবার মেইন আমাদের জায়গা ছিল সেটা চট্টগ্রাম। চট্টগ্রাম হয়ে আমরা ঢুকতাম। কিন্তু পাকিস্তান কি করেছে? সেখানে এন্ট্রি মেরেছে কার্গো শিপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে পুরোপুরি দেখতে পাচ্ছেন না? মোংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট দেখতে পাচ্ছেন তো? ওকে? এই ঘটনাটাই ঘটেছে। ঘটনাটা সবচেয়ে বড় যেই জায়গাটা থেকে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে, এখন বলা হচ্ছে যে বেসিক্যালি এই জায়গা থেকে পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়ছে। আর এইটা মনে করা হচ্ছে যে আজকে হচ্ছে পাকিস্তানের একটা শিপকে এখানে, কার্গো শিপকে এখানে প্রবেশ দিয়েছে। কালকে চায়নার একটাকে দিবে।
আর ভারত সরকারের সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে ভারত সরকার মনে করছে যে এখানে কি করবে এরপরে চায়না কিন্তু ইকুইপমেন্ট ডিপ্লয় করবে। ওকে? যাতে এখানে কি করা যায়, এখানে একটা অস্থিরতা সৃষ্টি করা যায়। একটা যে অশান্তি সৃষ্টি করা যায়, কোথায় সৃষ্টি করা যায়? নর্থ ইস্ট এলাকাগুলোতে। আমরা সকলেই জানি সেখানে যে মণিপুরের মধ্যে ঘটনা ঘটেছে, যেখানে হচ্ছে কুকি এবং মৈতের মধ্যে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার মধ্যে আমরা দেখছি দুটো পক্ষের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কোথা থেকে আসছে অস্ত্রশস্ত্র? আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, কেউ দিচ্ছে না তো। অস্ত্রশস্ত্র আসছে মায়ানমার থেকে। অস্ত্রশস্ত্র আসছে চায়না থেকে। তাই না? এবার বলা করা যায় পাকিস্তান কি করছে? এখান থেকে কি করছে? অস্ত্র-শস্ত্র পাঠানোর কাজ করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বেসিক্যালি চট্টগ্রাম এয়ারপোর্টে কিন্তু পাকিস্তানের বিভিন্ন অস্ত্র-শস্ত্র ধরা পড়েছে। ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু আমরা দায় নিতে পারছি না। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটেছে যেই ঘটনার পর থেকে বলা যেতে পারে যে পাকিস্তান যে এত ঘনিষ্ঠ হচ্ছে এটার জন্য কিন্তু বাংলাদেশকে বুঝতে হবে। মানে বাংলাদেশের কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে। ইন্ডিয়া অ্যাকশন নিবে। এমন যাতে না হয় বাংলাদেশের মধ্যে সিভিল ওয়ার এর ঘটনা ঘটে যাক। ওকে? এমন যাতে না হয় বেসিক্যালি চট্টগ্রাম যে পার্বত্য অঞ্চল রয়েছে সেই পার্বত্য অঞ্চলের লোকজন যাতে আন্দোলন না করে ফেলে যে তাদের বাংলাদেশ থেকে আলাদা হতে হবে। ওকে? এমন যাতে না হয় বেসিক্যালি যেমন আমরা দেখেছি পাকিস্তানের মধ্যে হয়েছে বালুচিস্তানের লোক চাচ্ছে কি? আমরা কি হবো? পাকিস্তান থেকে আলাদা হবো। পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করা হোক। ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করুক। এমন যাতে ঘটনা না ঘটে থাকে। ওকে? এরকম ঘটনা হলে মানে আমাদের কিছু করার নেই। আমরা তো কিছু করি না। কিন্তু এরকম ঘটনা বাংলাদেশে যাতে না হয়, বাংলাদেশে যাতে সিভিল ওয়ার এর প্রচেষ্টা না হয়। কারণ বাংলাদেশ খুব লাফালাফি করছে, এই করছে, ওই করছে। ওকে বেশি কিছু বলা উচিত নয়। কারণ এটা বেসিক্যালি ভিডিওটা এগোবে না। ইমপ্রেশন বৃদ্ধি পাবে না। ওকে আমার চ্যানেলটা বেসিক্যালি ডাউন হয়ে গিয়েছে। চলুন দেখা হবে কি হবে না হবে সেটা দেখার বিষয় রয়েছে। আমরাও দেখবো, আপনারাও দেখবেন। কিন্তু সবচেয়ে বড় যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ভজ গৌরাঙ্গ এইসব বিষয় ঘটনা ঘটছে। কিন্তু আমরা চাই কি বেসিক্যালি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকুক। কারণ বাংলাদেশকে যদি কোনো কিছু বিক্রি করতে হয়, সেটা ভারতকে বিক্রি করতে হবে। ভারত ছাড়া তো অন্য কাউকে বিক্রি করতে পারবে না। ভারত ছাড়া এই কারণে অন্য কাউকে বিক্রি করতে পারে, তার কেনার মতো যে লোকই নেই। চায়না তার জিনিসপত্র কিনবে না। আমেরিকা যদি কিনতে যায় সেক্ষেত্রে ভারত বাধা দিবে। আমেরিকা চাচ্ছেও যে বাংলাদেশ যেসব জিনিস তৈরি করে সেগুলা ভারত তৈরি করুক। এই বাংলাদেশের মধ্যে কিন্তু ভরসাযোগ্য না বাংলাদেশ। ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটা লক্ষ্য করা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন যে কার্গো শিপমেন্ট রয়েছে সেগুলো কিন্তু মানে আলাদা পর্যায়ের মধ্যে রয়েছে। ভবিষ্যতে কি হবে দেখা হবে যা হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।